চালু হয়ে গেছে, এসছে ছেলেপেলেরা। কই ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। শতাব্দী ব্রহ্মা চলে এসছে গো, এত সকাল সকাল। গুড মর্নিং ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। নাইয়ান হাসান, শারিয়ার ইসলাম, একটু সবাই অ্যাড হোক। আতিয়া সঞ্জিদা ঈশা, গতদিন ক্লাস করিসনি লাইভ। মাইশা ফারজানা, মমিতা, ফারহানা পারভিন আইডি থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। অমিয় ঘোষ, ঘুমাইছো ভাইয়া? কানিজ ফাতেমা, মিমৌসি ক্লাস করতে করতে জ্বালাবি না বাবা। মোহাম্মদ আল মোত্তাফিক, আলাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আরিফ চৌধুরী, রাতে ঘুমাইছিলেন? ঘুমিয়ে আর কি হবে, আরে এরকম কত ঘুম জায়গা রাত গেছে। প্রান্ত মন্ডল, আদাব ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি এটা চিলা আছে ভাইয়া, মানে কি? শুভ সকাল ভাইয়া, শুভ সকাল ভাই। ঘুমাবেন না বলে ঘুমিয়ে গেলেন? কবে ঘুমালাম? ওই বলেছি না আজকে ঘুমাবো না, আজকে ক্লাস নিয়ে ঘুমাবো। অমিয় ঘোষ, ঘুমিয়ে আর কি হবে বলো? আচ্ছা, গতদিনের প্রথম প্রশ্নটা যেটা তিনটা মানে ইকুয়েশান দিয়েছিলাম, প্রথম ইকুয়েশানটা তোমাদের সলভ কত এসেছিল একটু বলবা কি? তোমরা একটু লেখো তো, প্রথম ইকুয়েশানটা সলভ কত এসেছিল? রফিকুল্লাহ আহমেদ সাঈদ বলছে উজ্জ্বল ভাই ফার্স্ট টাইম। কি ফার্স্ট টাইম ভাইয়া, বুঝতে পারলাম না। তোমরা এই যে প্রথমটার একটু এই ইকুয়েশানটা একটু বলো তো, প্রথমটার ইকুয়েশনটা একটু বলো। প্রথমটার ইকুয়েশনটা একটু বলো। নাফিসা ইসলাম রিদি, ঘুম থেকে উঠেছিস? সারা রাত তো ফেসবুকে থাকিস। ভাই কাল আপনার ক্লাস 2 বার করছি নেটওয়ার্কের জন্য। ভেরি গুড। 2 বার কেন, 100 বার করো, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, তোমরা একটু যে প্রথম ইকুয়েশনটা একটু লিখে দাও না, যে প্রথম যে ইকুয়েশনটা দিয়েছিলাম সেটার সঞ্চার পদ যেটা এসছিল, পুরা ইকুয়েশনটা কত এসছিল সেটা একটু বলো না। আমার ইনবক্সে দিয়েছো, ইনবক্সে এখন দেখতে পাচ্ছি না পাগলা, তাড়াতাড়ি লিখো। প্রথমটা ইকুয়েশন 28x - 35 = 0। কি দিয়েছিলাম মোস্তাক? z-5 মডুলাস প্লাস z-3 মডুলাস ইকুয়াল টু কত যেন দিয়েছিলাম গতদিন, ভুলে গেছি। লাস্টের ইকুয়েশন দেখো তো, তোমার ইয়েটা বের করো। হ্যাঁ, নিজেদের মধ্যে কথা বলিও না। প্রথমটার ইকুয়েশন ঠিক আছে, 28x - 35 = 0। পরেরটা কে দিয়েছে? x² / 100 + y² / 36। এটা না রে ভাই, এটা তো আমি করে দিয়েছি। আরেকটা দিয়েছিলাম না, দেখি মুস্তাক। আরে বাসায় যে তিনটা করতে বললাম, আমি বললাম না ইকুয়েশন সলভ করি, দেখি আমাকে দাও। আছে
ওই ডাটা দিয়ে চালাচ্ছ নাকি? নিচের এটা গত দিন তাই না? 28 তারিখ ছিল এটা। তোমার সাউন্ড কীভাবে কমে? আচ্ছা, শেষের দিকে ছিল মনে হয়। ঝাপসায় যাবার চলে এসছে তো ভাই। ঝাপসা z-5 এর মডুলাস প্লাস z-3 এর মডুলাস ইকুয়াল টু 12। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাই এসছিল। এই যে এটার ইকুয়েশন কত এসছিল তোমাদের? z-5 এর মডুলাস প্লাস z-3 এর মডুলাস, এটা ইকুয়াল টু 12। আমি এটাই বলছিলাম যে এটা তোমরা তো বাসায় সলভ করেছো, বাট ওই লাস্টের ইকুয়েশনটা কত এসছিল সেটা কি মনে আছে তোমাদের? লাস্টের ইকুয়েশনটা কত এসছিল এটা কি তোমরা সলভ করেছিলা? এটা কি তোমরা সলভ করেছিলা? সলভ করলে ইকুয়েশন কেউ বলো একটু, ইকুয়েশনটা কত এসেছিল লাস্টে ফাইনালি? ওটা নিয়ে নাও, তুমি অফ করে দাও। এটার ইকুয়েশনটা কারো এসেছিল? তাড়াতাড়ি একটু লেখো না রে ভাই, আটকায়নি এখন, ক্লিয়ার আছে আমি তো দেখতে পাচ্ছি। ইকুয়েশনটাকে নিয়ে আসতে পারেছিলা? কেউ কিছু বলে না ভাই। এটা আমি করাই দিয়েছিলাম না? এটা করাই দিইনি আমি, আটকে যায়নি আমার এখানে, ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমার নেটওয়ার্ক আরিফ সাহের সৈকত, তোমার নেটওয়ার্কের সমস্যা আছে। দেখো তোমার তো কোনো সমস্যা হয় না? এটা এরকম ছিল যে, ঠিক আছে আমি করতেছি, দেখো x মাইনাস আই ওয়াই -5 এর মডুলাস প্লাস এক্স প্লাস আই ওয়াই, এরা কেউ অঙ্ক করেনি দেখেছ, -3 মডুলাস ইকুয়াল টু 12। জেডের মানটা শুধু বসিয়েছি। হ্যাঁ একজন লিখেছে, সারাজুল ইসলাম লিখেছে, এটার অ্যান্সার আসছে ফাইনালি। আচ্ছা আমি করে দিই। ও লিখেছে 35x² প্লাস 36y² মাইনাস 280x মাইনাস 70। এটা করে দেননি, আমি তো তোমাদেরকে করতে বলেছিলাম, করে দিব কেন, এটা করতে বলেছিলাম তোমাদেরকে। দেখো তাহলে বা এটাকে যদি আমরা মডুলাস তুলে দিই তাহলে √x-5² প্লাস y², এগুলো আর বলবো না কেন কেন লিখতেছি, প্লাস এটা মানে √x-3² প্লাস y², এটা ইকুয়াল টু 12। তারপরে কি বলেছিলাম, যে কোনো একটাকে এক পাশে পার করে দিয়ে বর্গ করে দিতে। তাহলে বা √x-5² প্লাস y² প্লাস, এটাকে যদি দুই পাশে পার করে দিই, সরি এটাকে যদি দুই পাশে পার করে দিই তাহলে 12 মাইনাস √x-3² প্লাস y²। ঠিক আছে না মুস্তাক? পার করে দিলাম জাস্ট। উভয় পক্ষকে বর্গ করলে
এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বর্গ করলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মানে 144 মাইনাস 2ab করলে 24 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে তো মোস্তাক, বর্গ করেছে শুধু, ঠিক আছে না? এরপরে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেটে যায় আর এক্স মাইনাস 3 হোল স্কোয়ারকে বামে নিয়ে আসি, তাহলে এখানে থাকছে তোমার এটার সূত্রে ফেলি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 মাইনাস ওই পাশ থেকে পার করে নিয়ে আসলে আসবে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 ইকুয়াল টু যে এটা নিয়ে আসলাম, এটা সূত্রে ফেলে বামে নিয়ে আসছি চিহ্নের পরিবর্তন করে, তাহলে এই পাশে থাকতেছে 144 মাইনাস 24 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা মোস্তাক দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে। তারপরে এখানে থাকবে হচ্ছে তোমার মাইনাস 4x মানে মাইনাস 10x আর 6x মাইনাস 4x প্লাস 16 এটা ইকুয়াল টু 144 মাইনাস 24 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে তো, এবার 4 দ্বারা ভাগ করে নিই, ছোটো করে নিই একটু, হ্যাঁ, বা 4 দ্বারা ভাগ করলে কত আসে মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করলে 36 মাইনাস 6 রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, বাহ, এগুলোকে পাশে পার করে দিই আর এই অংশটা আগে বামে নিয়ে আসি, তাহলে 6 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, একটু ভাঙ্গি ভাঙ্গি করে দিচ্ছি, বড় হচ্ছে কিছু মনে করো না, এটা ইকাল টু মাইনাস এক্স, ওই পাশে গিয়ে হবে প্লাস এক্স, আর এই 4টা এখানে 36 ছিল এখানে, সরি 36, তাহলে 36 থেকে 4 বাদ দিলে 32, যোগ বেগ ভুল করছে কেন, 144কে 4 দ্বারা ভাগ করে মুখে বললাম 36 লিখলাম 34, এইরকমভাবে তো জীবনটা বেদনার হয়ে যায়, রাইট? এতদূর পর্যন্ত ঠিক আছে সবার? এবার উভয় পক্ষকে যদি বর্গ করি আমরা, আবার বর্গ করলে কী হবে মোস্তাক বলো তো, এখানে 36 ইন্টু এটার সূত্র ফেলে দিই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে তো, দিয়ে এটা ইকুয়াল টু এটা বর্গ করলে এ স্কোয়ার প্লাস 2ab করলে হবে 64x প্লাস 32 স্কোয়ার কত হয় মোস্তাক একটু দেখো তো, নয়শো 4 1024, ঠিক আছে তো, তাহলে বা এখানে বলা মোস্তাক এখন 36x স্কোয়ার আছে, 36x স্কোয়ার থেকে এই একটা এক্স স্কোয়ার বাদ যাবে, তাহলে 35x স্কোয়ার, ওকে, মাইনাস আচ্ছা ওয়াই স্কোয়ারটাকে করে নিই প্লাস 36 ওয়াই স্কোয়ার, 36 ওয়াই স্কোয়ার, এবারে মাইনাস 636 কত হয় মোস্তাক দেখো, 636 216 নাকি, 216 থেকে 64 বাদ দাও, 64 বাদ দাও, তাহলে 64 তাড়াতাড়ি বাদ দাও, না যোগ করো, ওটা বিয়োগ হয়ে যোগ হয়ে যাবে, হ্যাঁ 200, তাহলে 280x, রাইট? এবার একটা কাজ করো, 36 ইন্টু 9 করো মোস্তাক, 36 ইন্টু 9 মাইনাস 1024 করো, হ্যাঁ হ্যাঁ, তাহলে মাইনাস 700 ইকুয়াল টু 0, এটা এসছিল নাকি অনেকের, দেখো
দেখো তো এটা এসছে নাকি ভাইরা আমার, এত দূর পর্যন্ত ঠিক আছে? 35x² + 36y² - 280x, ঠিক আছে? দেখো তো ভাইয়া একটু। জি ভাই এটা এসছে, হ্যাঁ ঠিক আছে। নাহিয়ান হাসান, জি ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ এটাই এসছে। লেখার ধৈর্য নাই, হ্যাঁ ভাই এটাই এসছে, ভেরি গুড। সাবেনা ইয়াসমিন, থ্যাংক ইউ। ফারজানা রুমা আইডি থেকে, জি ভাই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাই এসছে। এখন তোমাদের প্রশ্ন যে এটা উপবৃত্ত কি না, এটা আমরা কি করে বুঝবো, এটা একটা প্রশ্ন ছিল তোমাদের, রাইট? তোমাদের প্রশ্ন ছিল যে এটা উপবৃত্ত কি না, রাইট? তোমাদেরকে আমি আরেকটা জিনিস তাহলে বলি তোমাদেরকে, হ্যাঁ। আমি গতদিন তোমাদের উপবৃত্তের একটা সাধারণ সমীকরণ লিখেছিলাম। যে উপবৃত্তের সমীকরণ হয় x² / a² + y² / b² = 1, এটাকে উপবৃত্ত বলেছিলাম, রাইট? যদি কখনো এইটা না হয়ে এইটা হয় x - x1² / a² প্লাস y - y1² ডিভাইডেড বাই b² = 1, এটাও উপবৃত্ত। কারণ এই উপবৃত্তটার কেন্দ্র ছিল কিন্তু 0 0, মানে এইটার গ্রাফটা ছিল এরকম, এই ডিম, এবং এটার কেন্দ্র ছিল হচ্ছে 0 0। যে উপবৃত্তের কেন্দ্র 0 0 এবং অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর, স্থানাঙ্কের অক্ষ মানে x অক্ষটাই হচ্ছে এই উপবৃত্তের বৃহৎ অক্ষ, এটাকে বলা হয় বৃহৎ অক্ষ, আর এটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ, ঠিক আছে সমস্ত? এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। যদি কোনো উপবৃত্তের কেন্দ্র 0 0 হয় এবং বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ x এবং y অক্ষ বরাবর হয়, তখন তার ইকুয়েশনটা হয় এইটা, যদি কেন্দ্র 0 0 হয়, ওকে? আর যদি কেন্দ্র 0 0 না হয়ে, এটা তো মূলবিন্দু, কেন্দ্র যদি 0 0 না হয় এরকম জায়গাতে কেন্দ্র হয়, ওকে? জাস্ট ট্রান্সফার করে নিয়ে গেছি, ওকে? কোন বিন্দুতে ট্রান্সফার করেছি? x1 y1 বিন্দুতে ট্রান্সফার করেছি, x1 y1, অর্থাৎ যে উপবৃত্তের কেন্দ্র x1 y1 এবং বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল, এটা তো স্থানাঙ্কের অক্ষ, x অক্ষ, এটা y অক্ষ, রাইট? আর এখানে কি করেছি আমরা, এই এই অক্ষ দুটা কিসের? তাহলে এই অক্ষ দুটাই হচ্ছে উপবৃত্তের অক্ষ বলা হয়, একটাকে বলা হয় বৃহৎ অক্ষ, একটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ। যদি উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল হয় এবং কেন্দ্র যদি x1 y1 হয়, সেক্ষেত্রে তার ইকুয়েশনটা হবে এইটা। কি মনে থাকবে? কি ক্লিয়ার ভাইয়া তোমাদের? হয়েছে? তাহলে এইটা একটা উপবৃত্ত এবং এই ইকুয়েশনকে এইভাবে প্রকাশ করা যায়, এই ইকুয়েশনকে এইভাবে প্রকাশ করা যায়। কি দেখবা কি কেন প্রকাশ করা যায়? এমনি এটাও কিন্তু একটা উপবৃত্তের ইকুয়েশন, এমনি বললে হবে। মনে রাখবা, যদি x² এবং y² সহগদ্বয় অসমান হয় এবং এদের মাঝে যদি প্লাস থাকে, তাহলে উপবৃত্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উপবৃত্ত নাও হতে পারে, এটারও লজিক আছে কিন্তু, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করতেছি একটু পরে। একটু দেখো আমরা এই জিনিসটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি কিনা। মুস্তাক, 280 কে 35 দ্বারা ভাগ করো তো। আচ্ছা দেখো, খেয়াল করে আমি এই জিনিসটাকে একটু স্ট্যান্ডার্ডাইজ ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এক্সের টার্মগুলো এক জায়গায় করো, দিয়ে 35 কমন নাও, x² সহগ মুক্ত করো। তাহলে মোস্তাক আমি যদি 35 কমন নিই এখানে, তাহলে এখানে x² মাইনাস, ওকে, x² মাইনাস এখানে লিখলাম হচ্ছে এই 280 কে যদি 35 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছিল? 8x,
ওকে, প্লাস এখানে থাকছে হচ্ছে 36y² ইকুয়াল টু 700। এটা জোর করে নিলাম, জোর করে পাশে পার করে দিলাম। ঠিক আছে সমস্ত? তাহলে বাহ, এই জিনিসটাকে আমি পূর্ণবর্গ আকারে দেখতে চাই। 35 ইন্টু x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 লিখলাম। এখানে একটা 16 থাকতে কত না ভালো লাগতো জানো, a² মাইনাস 2ab প্লাস b², রাইট? কিন্তু তুমি একটা অপরাধ করেছো এখানে। কি অপরাধ করেছো জানো? 35 ইন্টু 16 জিনিসটা এখানে ছিল না আগের লাইনে, কিন্তু তুমি এখানে অতিরিক্ত লিখেছো। ওটা বাদ দিচ্ছি আমরা। দেখো 36y² লেখো, এটা ইকুয়াল টু 700 তো আছে আগের। বলো বাম পাশে তুমি কত অতিরিক্ত লিখেছো? 35 ইন্টু 16 অতিরিক্ত লিখেছো, মানে কত? 280 ইন্টু 2, মানে এটা করো তো মোস্তাক, 280 ইন্টু 2 মানে হচ্ছে 560। 16 ইন্টু 35 মানে 560 হয় কিনা? 16 ইন্টু 35 560। তাহলে বাম পাশে তুমি 560 অতিরিক্ত নিয়েছো, তাহলে ডান পাশে 560 তুমি ভাগ করবা না, তাহলে প্লাস 560। কারণ কি, এখানে 16কে 35 দ্বারা গুণ করলে 560 তোমার অতিরিক্ত হয়ে গেছে, কারণ এখানে তো ছিল 35x², তারপরে মাইনাস 280x। এটা ঠিক আছে, কিন্তু এটা তো অতিরিক্ত হয়ে গেছে। তাহলে বাম পাশে অতিরিক্ত একটা জিনিস যোগ করেছে, তাহলে ডান পাশেটা যোগ করতে হবে কাটার জন্য। তাহলে বাহ, এবার বলো তো মোস্তাক, এখানে 35 ইন্টু এটাকে লেখা যায় x মাইনাস 4² ঠিক আছে, প্লাস 36y² ইকুয়াল টু 700 আর 500 কত হয়? 1260। কি ক্লিয়ার? এবার আসো, মজাটা তো এখানেই। দেখো বাহ, এখানে 35 ইন্টু x মাইনাস 4² বাই 1260। দেখো তো মোস্তাক, 1260কে 35 দ্বারা ভাগ করা যায় কিনা? 1260 বাই 35 36, তাহলে প্লাস 36y² বাই 1260 ইকুয়াল টু 1। উভয় পক্ষকে 1260 দ্বারা ভাগ করলাম, রাইট? তাহলে মোস্তাক এখানে কত? 36 আসে, তাই না? এই 35 দ্বারা 1260কে ভাগ করলে আসে 36, ওকে, প্লাস y² বাই 35 ইকুয়াল টু 1, রাইট? বলো তো এটা কিসের সমীকরণ? ওয়াও, এক্সেলেন্ট একটা ইকুয়েশন এসছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, x মাইনাস 4² বাই 36 প্লাস y মাইনাস 0² বাই 35 ইকুয়াল টু 1। তাহলে ইহা একটি উপবৃত্ত যার কেন্দ্র কত? 40। ইহা একটি উপবৃত্ত যার কেন্দ্র 40। ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট, মজা কেবল শুরু। ইয়েস, তাহলে ইহা একটি উপবৃত্ত। কি কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা বলো? এ ভাই, তোমাদের কি বুঝতে সমস্যা হয়েছে? প্লিজ একটু তোমরা রিপ্লাই করো বুঝতে সমস্যা হলে। তোমরাই তো আমার জীবন, ঠিক আছে? তোমরা বুঝতে পারলেই আমার আনন্দ। ভেরি গুড, তাহলে আমরা সলভটা দিয়ে দিলাম আর কি। আবার দেখো, এখান থেকে আমরা বলতে পারতাম যেটা উপবৃত্ত কিনা। সেটা কি শিখবা তোমরা? যদি শিখতে চাও তাহলে তোমাদেরকে একটু বলে রাখি, এটা তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। ওকে, আমি যখন কনিক পড়াতে যাব সে তখনও কাজে লাগবে। দেখো একটু বলে রাখি তোমাদেরকে। হ্যাঁ, একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ নাও। সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণকে এইভাবে প্রকাশ করা হয়, ax² প্লাস by² প্লাস
2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, এটা তোমরা খাতায় একবারে মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখবা, পড়ার টেবিলের সামনে লিখে রাখবা, একটা ছোট্ট করে সুন্দর কাগজের প্রয়োজন বোধে বিভিন্ন কালারের কম্বিনেশন দিয়ে প্রিন্ট করে পড়ার টেবিলের সামনে আঠা দিয়ে লাগিয়ে রাখবা, যেন সবসময় এটা চোখের উপর পড়ে। অথবা আমি কী করতাম জানো, আগে ছাদের উপরে সেট করতাম, যখন শুইতাম দেখতাম ছাদের উপরে বড় বড় করে, হ্যাঁ, হেভি মানে সিস্টেম ছিল আমার। মানে গোটা ঘর তো মনে করো আমার এগুলো নিয়েই, সূত্র টুত্র এগুলো নিয়েই মনে করো লীলা খেলা ছিল। তো এটাকে বলা হয় সাধারণ দ্বিঘাত সমীকরণ। রাইট, সার্কেলে লিখে দিয়েছিলেন এটা, হ্যাঁ লিখে দিয়েছিলাম ভাইয়া, আবারও লিখে দিচ্ছি যাদের মনে নাই আর কি। এটা হচ্ছে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। এই সাধারণ দ্বিঘাত সমীকরণের এখানে একটা সাহায্যকারী মানে একটা প্রভাবক আছে। এই প্রভাবকটা হচ্ছে একটা নির্ণায়ক। এই নির্ণায়কটাকে বলা হয় ডি মানে ডিটারমিনেন্ট। নির্ণায়কটা তৈরি হয় এইভাবে, এখানে কিন্তু এই যে এ বি এইচ জি এফ সি এগুলো হচ্ছে প্যারামিটার, আননোন প্যারামিটার, 6টা আননোন প্যারামিটার। এই 6টা আননোন প্যারামিটার ব্যবহার করে এখানে একটা কি তৈরি করা হয়, নির্ণায়ক তৈরি করা হয়, জি এফ সি, এই দিকেও জি এফ সি, জি এফ সি, জি এফ সি। হোয়াট ইজ জি? জি হচ্ছে 2x এর সহগ। হোয়াট ইজ এফ? 2y এর সহগ। হোয়াট ইজ সি? ধ্রুবক পদ। ওকে, তারপরে এখানে আরও 4টা ভুক্তি আছে, সেই ভুক্তিগুলো কি হবে? আহ কি বাতাস, এই যে আহ কি বাতাস মানে কি জানো, এদিকেও জিএফসি ফ্যান আছে, এদিকেও জিএফসি ফ্যান আছে, দুই দিক থেকেই যদি জিএফসি ফ্যানে বাতাস আসে তাহলে এটা কীরকম লাগবে? আহ কি বাতাস। এদিককার লোকজনরাও বলবে আহ কি বাতাস, ঠিক কিনা? তাহলে এই যে নির্ণায়কটা তৈরি হলো, এই নির্ণায়কটা তোমার সাহায্যকারী নির্ণায়ক। এই নির্ণায়কটার মান তোমরা বের করে নিবা আগেই। ওকে, তো দেখো 1 নম্বর ঘটনা, যদি এই নির্ণায়কটার মান 0 হয়, যদি 0 হয়, ওকে, ডি ইকুয়াল টু 0 হলে ইউ হ্যাভ টু বুঝতে হবে এই সমীকরণটা একজোড়া সরলরেখা নির্দেশ করে, একজোড়া সরলরেখা। তা ডি যদি 0 হয় তাহলে এটা একজোড়া কি নির্দেশ করবে মাস্তাক? সরলরেখা। অর্থাৎ একজোড়া সরলরেখাকে যদি একজোড়া সরলরেখার ইকুয়েশনকে যদি তুমি গুণ করো, দেখবা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ আসবে। ঠিক আছে, আমি তোমাদেরকে কাজ দিলাম যে দেখো এরকম একটা জিনিস যে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা তো একটা সরলরেখার ইকুয়েশন। আমি আরেকটা ইকুয়েশন দিলাম 2x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কি আরেকটা সরলরেখার সমীকরণ না? তোমরা একটা কাজ করবে, আজকে চেক করে দেখবা যে এটা ঘটনা সত্য হয় কিনা। এটা তো একজোড়া সরলরেখা। এখন যদি আমি বলি এই দুটা জিনিস গুণ করে, অর্থাৎ দুটা জিনিস যদি গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটা পাবা কিনা? রাইট, এই দুটো ইকুয়েশন গুণ করে এরকম একটা দ্বিঘাত সমীকরণ আসবে। এক্স স্কোয়ার আসবে, ওয়াই স্কোয়ার আসবে, এক্স ওয়াই টার্ম আসবে, শুধু এক্স এর টার্ম আসবে, শুধু ওয়াই টার্ম আসবে, ধ্রুবক পদ আসবে। রাইট, শুধু মনে রাখবা এক্স স্কোয়ারে যেটা সহগ পাবা সেটাই এ, ওয়াই স্কোয়ারে যেটা সহগ পাবা সেটাই বি, তারপরে 2xy সহগ যেটা পাবা সেটা এইচ। অর্থাৎ xy সহগটা 2h, সেখান থেকে এইচ পেয়ে যাব। x এর সহগ 2g, সেখান থেকে জি পাবো। y এর সহগ 2f, সেখান থেকে f পাবো। ধ্রুবক পদ c, সেখান থেকে c পাবো। তারপরে এই নির্ণায়কের মান বের করে দেখবা 0 আসবেই। যদি 0 না আসে কান কাটে বাজারে বিক্রি করে দেবো। এই যে এই কান বিক্রি করবো, আরেক কান থাকবে আমার। রাইট, তাহলে এটা তোমরা বাসায় চেক করে দেখো। তাহলে 1 নম্বর ঘটনা কি, ডি ইকুয়াল টু 0 হলে এটা এক জোড়া কি নির্দেশ করবে মাস্তাক? সরলরেখা। ক্লিয়ার? ওকে, এটা চেক করিও তোমরা বাসায় কিন্তু। কে মাস্তাক? সকালবেলায় ধরো তো, ক্লাস চলছে।
ওকে, তাহলে এটা একজোড়া সরলরেখা নির্দেশ করে। দুই নম্বর, যদি ডি 0 না হয়, 2 নম্বরের আগে সবগুলোকে বলি। যদি ডি 0 না হয় এবং এরকম যদি হয়, দেখো যদি ডি 0 না হয় সেগুলো সরলরেখা নির্দেশ করবে না, সেগুলো বক্ররেখা নির্দেশ করবে। সেই বক্ররেখাগুলো বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, ডি যদি 0 না হয় এবং এ ইকুয়াল টু যদি বি হয় আর এইচ ইকুয়াল টু যদি 0 হয়, দেখো এ ইকুয়াল টু যদি বি হয় তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয় সমান, এবং এইচ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। যদি কোনো এক্স ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয় সমান হয় এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ না থাকে, তখন সেটা একটা বৃত্ত নির্দেশ করতে পারে, আবার অনেক সময় করেও না, বুঝলা। বৃত্ত সেটা কি নির্দেশ করবে? বৃত্ত নির্দেশ করবে। বৃত্ত নির্দেশ করার সহগদ্বয় সমান হতে হবে এবং এইচ ইকুয়াল টু 0 মানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। কি ক্লিয়ার? ওকে, 2 নম্বর গেল। এবার আসো 3 নম্বর। 3 নম্বরটা কি, জাস্ট এগুলো লিখাচ্ছি, আগে রিভিশন দিচ্ছি। হ্যাঁ, 3 নম্বর, এই ডি 0 হওয়া যাবে না এবং এইচ স্কোয়ার ইকুয়াল টু যদি এ বি হয়, যেহেতু আমার ইকুয়েশন থেকে এইচ আর এ বি এর মান বের করতে পারবো, এইচ স্কোয়ার ইকুয়াল টু যদি এ বি হয় তাহলে এটা হবে পরাবৃত্ত। এবার 4 নম্বর, যদি এইচ স্কোয়ার লেস দেন এ বি হয় সেটা হবে উপবৃত্ত। আর 5 নম্বর, যদি এইচ স্কোয়ার গ্রেটার দেন এ বি হয় সেটা হবে অধিবৃত্ত বা হাইপারবোলা, অধিবৃত্ত। ঠিক আছে মোস্তাক? তাহলে আমি আমার সিলেবাসের মধ্যে, ইন্টারমিডিয়েট সিলেবাসে সরলরেখা আছে, বৃত্ত আছে, উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে। তাহলে আমি এই 5টা জিনিস দিয়েই সব কিছুকে নির্ধারণ করতে পারি এবং আমার বিশ্বাস তোমরা কোনো না কোনো জীবনে একটা এমসিকিউ কমন পাবাই 100%। ঠিক আছে, কোনো না কোনো জায়গায় একটা ইকুয়েশন দিয়ে বলবেই যে এটা কিসের ইকুয়েশন। কি ক্লিয়ার? তাহলে ভাইয়েরা আমার, এই অমিয় ঘোষ, এগুলো কিরে ভাই কান কাটা রমজান, তোমাদের কিন্তু আমি ক্লাস থেকে যখন বের হয়ে যাব, অথবা এই যে যদি আবল তাবল তোমরা কমেন্ট করো, তোমাদের আমি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করব। আমি তো এই যে এই কমেন্টগুলো থাকবে, আমি পরে দেখে গ্রুপ থেকে কিন্তু রিমুভ করে দিয়ে ব্লক করে দিব, আর ক্লাসে ঢুকতে দেব না। ক্লাস করার দরকার নেই তোমাদের। ওকে, ওকে ক্লিয়ার। দেখছি দাদা, ক্লাসে পরে কমেন্ট পড়বো, কারা কারা কি অবস্থায় কমেন্ট করেছে তাদেরকে আমি রিমুভ করব আমি গ্রুপ থেকে। এটা ক্লিয়ার মোস্তাক? এখন দেখো, তাহলে আমরা এই ইকুয়েশনটা নিয়ে যদি কাজ করি, এই যে এইটা, আমি এই পুরা জিনিসটা না করে এখন যদি এইটা করি মোস্তাক, তুমি সরি আমি এটা মিশাই দিলাম। দেখো, এবার এটা যে উপবৃত্ত সেটা আমরা এখন নির্ধারণ করব ওই যে কনসেপ্ট দিয়ে। হ্যাঁ, তো এখানে বলো এক্স স্কোয়ারের সহগ মানে এ মানে এখানে কত মোস্তাক? 35। ওয়াই স্কোয়ারের সহগ বি মানে এখানে কত মোস্তাক? 36। এখানে এইচ কত মোস্তাক? এইচ এর মান এখানে 0, বিকজ এখানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই। দেখো, কোনো পদে কি একই সাথে এক্স ওয়াই আছে? নাই, তার মানে সেই এক্স ওয়াই সহগ 0 ছিল বলেই ওটা নাই। ঠিক আছে, 0 দ্বারা গুণ হয়ে 0 হয়ে গেছে। তো এখন বলো আমাকে,
আরও তো এখানে আছে এক্স এর সহগটা 2g, সেখান থেকে জি পাবো। তাহলে ওয়াইয়ের পদ নাই, তার মানে এফ এর মান 0, সি এর মান -700, কি ঠিক কিনা বলো? দেখবা ওই নির্ণায়কের মান 0 হবে না, যে নির্ণায়কটা আমরা লিখেছিলাম নির্ণায়কটার মান 0 হবে না। তাই 0 হবে না হলে সেটা ডেফিনেট বক্ররেখা কি হবে? এখন দেখো এখানে এইচ স্কয়ার মানে কি? 0 স্কয়ার মানে একটু বড় 0, তাই কিনা? আর এবি মানে 35 × 36, 35 × 36 মানে কত? 1260। 35 × 36 মানে 1260 হয়, তাহলে 1260। তাহলে এখন তুমি বলো মোস্তাক, এখানে এইচ স্কয়ার এবিএস কি সমান? এবি এর থেকে কি বড়? এবি এর থেকে ছোট? তাহলে এখানে এইচ স্কয়ার লেস দেন এবি, রাইট? তাহলে তুমি বলো এইচ স্কয়ার লেস দেন যদি এবি হয়, তাহলে এটা কিসের ইকুয়েশন? আমি যে একটু আগে লিখে দিলাম, তোমার কি খেয়াল নাই? এইচ স্কয়ার লেস দেন এবি, এটা কিসের সমীকরণ? সুতরাং এইভাবেও প্রমাণ করা যায় যে এটা একটা উপবৃত্ত, কি রাইট? তাহলে উপবৃত্ত ক্লিয়ার? মিয়াজউদ্দিন, আমার সাথে ভাইয়ার কি শত্রুতা? কোনো কোশ্চেন দেখেই না। কেন ভাইয়া, কি প্রশ্ন করেছিলা তুমি? তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো স্টুডেন্টের সাথে আমার শত্রুতা নাই। যারা আমার কেউই শত্রু না, কিন্তু এই ক্লাসে মনোযোগ না দিলে তাদেরকে আমি পছন্দ করি না। ভাই কোনো একটার জেডে, জেড মানে কি বোঝাচ্ছে? কোনো একটার জেডে সহগ থাকলে কি হবে মানে কি? এক্স স্কোয়ার তো থেকেই যাচ্ছে, সহগ থাকলে আবার বর্গ করলে পাওয়ার 4 হয়ে যাচ্ছে। পাওয়ার 4 হবে কেন? পাওয়ার তো 4 হবে না ভাইয়া। ওকে ভাই, আমরা যদি এই অবধি করেই লজিক দিয়ে বলে দিই একটা উপবৃত্ত, তাহলে হবে না? হ্যাঁ হবে, মনে রাখতার সময় হবে। আমি আসলে ওই আগেরটা করাইছি যে তোমাদেরকে একটা সাধারণ সমীকরণ শেখাইছিলাম, সেটার সাথে মিল করানোর জন্য। এটা উপবৃত্ত মানে এই এইচ স্কয়ার লেস দেন এবি যে সকল ইকুয়েশনের শর্তকে ফুলফিল করে, সেগুলোকেই ওই এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আসবেই। জটিল সংখ্যা বুঝাইছি জেড মানে। ও আচ্ছা, ভেরি গুড। মানে জেডের সহগ যদি থাকে, তাই তো, দিয়ে মডুলাস দিতে বলতেছো আর প্লাস দিতে বলতেছো, সেক্ষেত্রে অন্য ইকুয়েশন আসবে ভাইয়া, অন্য বক্ররেখা আসবে, যা কিনা আমাদের উপবৃত্ত হবে না, পরাবৃত্ত হবে না, অধিবৃত্ত হবে না। আমি যদি আসলে যে এক্স এবং ওয়াইয়ের সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ আমাদের সিলেবাসে আছে, এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত বিশিষ্ট ইকুয়েশন হলে সেটা বৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে। এক্স এর পাওয়ার যখন 2 এর বেশি হয়ে যাবে, সেগুলোর আসলে বক্ররেখা নির্দিষ্ট নামকরণ ওইভাবে করা যায় না, কিছু কিছু করা যায়। যেমন অ্যাস্ট্রয়েড আছে, হাইপোসাইক্লয়েড আছে, তারপরে তোমার রুলেট আছে, বুলেট আছে, এরকম অনেক ইকুয়েশন আছে, ঠিক আছে? তো যাই হোক, ওকে ভাইয়া, ওই ইকুয়েশনে যদি 1260কে ভাগ করা না যেত তাইলে কি হতো? কিছুই হতো না, একটা ভগ্নাংশ আসতো, সেটাও তো একটা এর মান। হ্যাঁ বুঝছি মিয়াজউদ্দিন, তোমার কথা আমি বুঝেছি ভাইয়া। সেটা কোনো না কোনো একটা বক্ররেখা আসবে, সেটার কোনো নির্দিষ্ট নাম হবে না, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে যাই আমাদের আর্গুমেন্টের আলোচনায়, ঠিক আছে মোস্তাক? আমরা গতদিন পর্যন্ত আর্গুমেন্টের শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের একটা অবস্থান শিখেছিলাম। ওকে, আজকে একটু আমরা ছেলেমেয়েদেরকে আর একটু ভালো করে শেখানোর চেষ্টা করি। ছেলেমেয়েরা, তোমরা একটা কাজ করো, তোমরা 4 পেজে 4টা চিত্র আঁকো, 4 পেজে বা আর 2টা করে চিত্র আঁকো, তাহলেই হবে। গতদিন যারা ক্লাস করেছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই আকারের অবস্থান করে, সেক্ষেত্রে তার আর্গুমেন্টের সংজ্ঞা হচ্ছে এই যে এইটুকু।
তার আর্গুমেন্টের সংজ্ঞা হচ্ছে এই যে এইটুকু হচ্ছে আর্গুমেন্ট, দিস ইজ কল্ড আর্গুমেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টের আর্গুমেন্ট এটা, রাইট। এবারে যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিই তাহলে চিত্রটা হবে এরকম। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো একটা জটিল সংখ্যা অবস্থান করে, দ্যাট ইজ এই জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, এর অর্থ এখানে এক্স এর মান হবে নেগেটিভ, ওয়াই এর মান হবে পজিটিভ, বাট মডুলাস নির্দেশক রেখা এইটা, রাইট। এটা হচ্ছে মডুলাস নির্দেশক রেখা। ওকে, আমরা বলেছিলাম যে মডুলাস নির্দেশক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, দিস ইজ কল্ড আর্গুমেন্ট, দিস ইজ কল্ড আর্গুমেন্ট। তাহলে এইটাকে বলবো আমরা হচ্ছে আর্গুমেন্ট থিটা, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা গতদিন লিখেছিলাম যে এইটুকু হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে এক্স, রাইট। কিন্তু আমি কি বলেছিলাম, এটা আসলে মডুলাস দেবে, দৈর্ঘ্য বোঝাই, কিন্তু স্থানাঙ্ক লেখার সময় বা জটিল সংখ্যা প্রকাশ করার সময় এগুলো প্লাস মাইনাস ইউজ করা হয়। মানে এগুলো কিন্তু ভূমির দৈর্ঘ্য এইটুকু, আর ওইটুকু হচ্ছে লম্বের দৈর্ঘ্য। তার এখানেও তাই, যে এখান থেকে এরপরে যদি লম্বটা নিমস থাক তাহলে এইটুকু হচ্ছে এক্স এর মডুলাস, এক্স এর মান প্লাস হোক মাইনাস হোক, বাট দৈর্ঘ্য কখনো নেগেটিভ না, তাহলে এইটুকু দৈর্ঘ্য বোঝাই মডুলাস এক্স, এইটুকু হচ্ছে মডুলাস ওয়াই, রাইট মোস্তাক, হয়েছে। এবং এইটা আমার আর্গুমেন্ট, বাট এই কোণটা কত, এই কোণটা মনে করো ফাই, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে টেন ফাই, এখানে টেন ফাই ইকুয়াল টু, চিন্তা নাই, টেন ফাই ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে ওয়াই বাই এক্স এর মডুলাস, অতএব ফাই ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, রাইট মোস্তাক। এখন বলো আমার তো দরকার থিটা, রাইট। তাহলে মোস্তাক দেখো তো এই পুরাটুকু 180, হ্যাঁ এই পুরাটুকু 180, তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত, আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু, এখান থেকে এটুকু পাই, পাই থেকে ফাই যদি নাই করে দিই, এই পুরাটা তো হচ্ছে পাই, পাই থেকে যদি ফাই নাই করে দিই তাহলে তো থিটা পাবো আমি। তাহলে এইটা ইকুয়াল টু পাই মাইনাস ফাই, দিস ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। তাহলে এইটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট বের করার জন্য প্রয়োজনীয় তথ্য। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো একটা জটিল সংখ্যা অবস্থান করে সেক্ষেত্রে তার আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস হবে। কি ক্লিয়ার? আর ফার্স্ট কোয়াড্রেন্টে তো সরাসরি ওটাই হবে, এটা কতদিন আমরা দেখাইছি, ফার্স্ট কোয়াড্রেন্টে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। কি ক্লিয়ার? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের হলো যে যদি কোনো একটা জটিল সংখ্যা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে তাহলে আর্গুমেন্ট হবে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করলে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। কি ক্লিয়ার? এবার আসো থার্ড কোয়াড্রেন্ট। এই তোমরা বুঝেছো? কি বুঝেছো তোমরা? জুয়েল ভাই ঠিক কাজ করতেছে যে আমার সেকেন্ড ইয়ারে এখন মেম্বার আছে 600 জন, স্টুডেন্ট আছে আরও অনেক বেশি। যাই হোক, অনেকের ভাষায় নেট সুবিধা না থাকার কারণে তারা মেম্বার হতে পারেনি। তো এই 600 জনের মধ্যে এখন অ্যাক্টিভ আছে হচ্ছে 175 জন, মানে তাদের মধ্যে সময়ের কোনো গুরুত্ব নাই, এই জন্যই কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে জুয়েল ভাই, এটাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো দেখা যাক আমিও কি করি, হঠাৎ করেই বন্ধ করে দেবো, মানে সব ভিডিও ডিলিট করে দেবো। ওকে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমার সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট কী হবে, ফার্স্ট কোয়াড্রেন্টের আর্গুমেন্ট কী হবে, ক্লিয়ার? ঠিক আছে না মোস্তাক? এবার আসো, যদি এবার এটা থার্ড কোয়াড্রেন্টে হয় তাহলে এটা মূলবিন্দু, এটা থার্ড কোয়াড্রেন্টের জন্য বলছি, ঠিক আছে মোস্তাক? তাহলে থার্ড কোয়াড্রেন্টে মানে জটিল সংখ্যাটা এরকম জায়গায় থাকবে। তাহলে মডুলাস নির্দেশক রেখা কোনটা? মূল বিন্দু থেকে এই সংযোগ রেখাটা হচ্ছে মডুলাস নির্দেশক রেখা। এই মডুলাস নির্দেশক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে তার আর্গুমেন্ট। তাহলে আমার এখানে আর্গুমেন্টটা কোনটা হবে একটু আলাদা কালে নেই,
যে তাহলে আর্গুমেন্ট হবে হয় এখান থেকে এইটা অথবা এইটুকুকেও আর্গুমেন্ট বলা যায়। কোন কালি নেব, এটা নিয়ে বসতে একটু। হ্যাঁ, এখান থেকে এইটুকুকেও আর্গুমেন্ট বলা যাবে, রাইট? যে দিক দিয়েই হোক না কেন বলা যাবে। তো এখন বলা মোস্তাক, আমি যদি এখন তোমাকে বলি যে এখান থেকে এরপর লম্ব টানলাম, তাহলে এইটুকু মডুলাস এক্স, আগেই বলতেছি এইটুকু এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স, আর এইটুকু কি হবে মডুলাস ওয়াই। তাহলে এইটুকু ফাই, তাহলে এখানে ফাই ইকুয়াল টু একবারে লিখতেছি tan ইনভার্স ওয়াই বাই মডুলাস, রাইট? বাট আমার লাগবে কিন্তু এখানে এই দাগ অথবা এই দাগ, তাহলে এটা থিটা অথবা এটা থিটা, আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এখানে দুই ধরনের থিটা আছে, রাইট? তাহলে থিটা ইকুয়াল টু এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, পাই প্লাস ফাই, রাইট? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, মনে রাখবা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরো সেটাকে বলা হয় পজিটিভ কোণ। তাহলে বলো এখান থেকে এইভাবে আসছো, ঘড়ির কাঁটার বিপরীতে পাই মানে প্লাস পাই, এখান থেকে আরো ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছ আবার প্লাস ফাই। কি ক্লিয়ার? বাট যদি আমি এই দিক থেকে ঘুরি তাহলে কি হবে মোস্তাক, একটু খেয়াল করো, তুমি খেয়াল করো, ওদেরকে খেয়াল করার নেই। তাহলে আগে কি করবা, এখান থেকে তুমি এখানে চলে আসবা ভুল করে। তাহলে বলে এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরেছো কিনা, তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘোরা মানে মাইনাস, তাহলে মাইনাস পাই, অর্থাৎ এখান থেকে এইটুকু ঘুরে আসলাম মাইনাস পাই, এখান থেকে আবার ব্যাক আসতে হবে, তোমাকে তো পেতে হবে এইটুকু, তাহলে এখান থেকে এইটুকু ঘুরে আসতে হবে। এই ঘুরে আসাটা ঘড়ি কাঁটার বিপরীতে কিনা, গেলাম ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটা তো বোঝো, কাঁটাটা ঘুরে এইভাবে, আর ঘুরলাম কোন দিকে এইভাবে, তার ঘড়ি কাঁটার বিপরীতে, ঘড়ি কাঁটার বিপরীতে কোন পজিটিভ, তাহলে প্লাস এর সাথে হবে প্লাস ফাইভ, এখান থেকে এইটুকু মাইনাস পাই, ওখান থেকে আবার ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরেছি প্লাস ফাইভ। ঠিক আছে? তাহলে হয় আর্গুমেন্ট এইটা হবে নয়তোবা ওইটা হবে। সো দিস ইকুয়াল টু পাই প্লাস, এটা মানে তো tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস, অথবা মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। এটা কিন্তু সূক্ষ্মকোণ, দেখো আমি কিন্তু সবসময় দেখাচ্ছি ফাইটা কিন্তু সূক্ষ্মকোণ, 90 থেকে ছোট কোণ। ওকে, তাহলে আমার থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের জন্য এই জিনিসটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো, দুইটা জিনিস ব্যবহার করতে পারো তোমরা। কি ক্লিয়ার? আটকে গেছে? ও তাই তো, হ্যাঁ আটকে আছে তো। চলে এসছে আবার, একটু আটকে গেছিল আবার আটকে গেছে। ফোনটা দাও তো। হ্যাঁ আমি আবার আটকে গেছিল, আমি দেখেছি ভাই, ওটা একটু সমস্যা হয়েছিল, এটা হতেই পারে আর কি। হ্যাঁ ব্রডকাস্ট ইন্টারেক্টেড, হ্যাঁ বলছি ভাইয়া, আমি বলছি একটু ক্লিয়ার হোক, আমার এখানেও আটকে গেছে তো, আমি একটু ফোন দিই। বুঝিনি, হ্যাঁ ঠিক আছে, আটকে গেছে, আমার এখানেও আটকে গেছে দেখছি। broadcast interrupted.
হ্যাঁ এসছে? থার্ড কোয়াড্রেন্টটা রিপিট করব। ওয়ালাইকুম সালাম ইমন। এই আজকে আবার একটু ডিস্টার্ব করছে গো, আমি লাইভ ক্লাসে আছি, এই যে বারবার আটকে যাচ্ছে। ওই যে হ্যাঁ ওই যে সিআইডি হচ্ছে 27295 2729। হ্যাঁ এই গতকালকে ও এরকম একটু ডিস্টার্ব করেছে, আজকে একটু করেছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। লাইন গতকালকে তো ছিল আমার এখানে, ছিল কিন্তু আটকাটকি করছিল আর কি। দুপুরের দিকে খেয়াল করিনি, আমার তো ক্লাস থাকে সকাল 9টা থেকে আর হচ্ছে বিকাল নেই আর কি। একটু দেখো তুমি, ক্লাস নিচ্ছি তো। আমার ফোনের উপরে ভন ভন করে চাক্কা ঘুরছে, আবার আটকে গেছে। একটু ক্লিয়ার ভাইয়া, একটু ক্লিয়ার হোক, দাঁড়াও। হ্যাঁ ঠিক হলো মনে হয়। মাহাদি খান বলছে ঠিক হলো, আব্দুর রহমান ওহি বলছে ঠিক হলো। হ্যাঁ ঠিক হবে মনে হচ্ছে, এবার ক্লিয়ার, এখন আটকায় নাই কিন্তু প্রচুর ঝাপসা। হ্যাঁ কল দিলাম তো, একটু দাঁড়াও। মানে একটু ওদের ফাইবার নাকি কাটা পড়ছিল, যে তোমার কারেন্টের লাইনের কাজ করতেছে রাস্তায়, তো এই জন্য একটু তোমাদের সমস্যা করছিল আর কি। এখন ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার হচ্ছে। একটু দাঁড়াও ভাই, আমার এখানে ঝাপসা লাগছে দেখছি। ঠিক হয়ে গেছে কি? আমি আবার বুঝাবো এই জিনিসটা। ঠিক আছে মুস্তাক? হ্যাঁ দেখো, আমি তাহলে আবার একটু আলোচনা শুরু করি। ইম্পর্টেন্ট ক্লাসেই এগুলো ঝামেলা করে, মানে যতবার দেখেছি, যত ইম্পর্টেন্ট ক্লাস নিতে এসেছি তখনই ঝামেলা করছে। দেখো মুস্তাক, হ্যাঁ আটকে গেছে কিনা। আমি বলছিলাম যে থার্ড কোয়াড্রেন্টে মডুলাস নির্দেশক রেখা হচ্ছে এইটা। এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাই হচ্ছে আমার আর্গুমেন্ট। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আর্গুমেন্ট দ্বারা প্রকাশ করতে পারি, আবার এই কালারের যেটা দেখতেছে এটাও আর্গুমেন্ট। ওকে, এখন আমার প্রশ্ন, এই ফাই ইকুয়াল টু দ্য ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, রাইট? তাহলে আমি যদি এই দিক থেকে ঘোরার চেষ্টা করি, যে আমি এই যে এই হলুদ দাগটাতে এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আসব, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আসলে এখান থেকে এইটুকু আসবো, একটা ঘূর্ণন হবে ঘড়ির কাঁটার বিপরীতে, দিস ইজ পাই প্লাস পাই। এখান থেকে আবারও ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে, দিস ইজ প্লাস ফাই। তাহলে পাই প্লাস ফাই। ওকে, আবার যদি আমি এই দিক থেকে ঘুরি মোস্তাক, তাহলে এখান থেকে এই পুরাটুকু ঘুরবো, দ্যাট ইজ মাইনাস পাই ঘড়ি কাঁটার দিকে ঘুরলে, তাহলে মাইনাস পাই। আবার এখান থেকে এইটুকু আবার ঘুরে আসতে হবে ঘড়ি কাঁটার বিপরীতে। দেখো এই যে দেখো, এখান থেকে এইটুকু ঘুরলাম ঘড়ি কাঁটার দিকে, পাই পরিমাণ, তার মানে মাইনাস পাই, যেহেতু ঘড়ি কাঁটার দিকে ঘুরেছি। আবার এখান থেকে এটুকু ঘুরবো ঘড়ি কাঁটার বিপরীতে, তার মানে প্লাস ফাই, সেটাই লিখেছি। ওকে, এই মানটুকুই ওখানে বসাইছি। এবার কি ক্লিয়ার? এবার ক্লিয়ার এসছে ভাইয়া? হ্যাঁ এবার ক্লিয়ার এসছে, সুন্দর। এবার কি তোমরা বুঝছো? ওকে, কর্নিয়া এতক্ষণ পর কোথা থেকে আসলা তুমি? ক্লিয়ার, আসাদুল ইসলাম ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা আর্গুমেন্ট এটাও বলতে পারি, আর্গুমেন্ট আবার ওটাও বলতে পারি। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, এখানে কোনো কথা উল্লেখ না থাকলে কোন আর্গুমেন্টটাকে আমরা ব্যবহার করব? তো সাধারণত আমি ছাত্রদেরকে বলি, এই আর্গুমেন্টটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট জিনিসটা কি সেটা একটু বুঝে নাও। যদি আর্গুমেন্ট থিটা হয়, থিটা যদি আর্গুমেন্ট হয় এবং মাইনাস পাই
লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল টু পাই হয়, তবে থিটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। অর্থাৎ কখনো যদি আর্গুমেন্টের মান মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মাঝে অবস্থান করে, তবে সেটাকে বলবো আমি মুখ্য আর্গুমেন্ট। অথবা এটাকে এইভাবে লেখা যায়, মাইনাস পাই লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন শুধু পাই। অর্থাৎ যদি তুমি পায়ের সমান বিবেচনা করো, এই দিক থেকে মাইনাস পাইটা বাদ দিত, মাইনাস পায়ের সমান না, তার থেকে জাস্ট ছোট হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি এখান থেকে এই পর্যন্ত চলেই আসো, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যদি পাই পরিমাণ আসো, তাহলে এখান থেকে এখানে আসে জাস্ট এই পর্যন্ত না আসলে তার আগ পর্যন্ত আসলেই হবে, সেটা বুঝাইছি। তাহলে থিটার মান যদি এই ব্যবধির ভিতরে থাকে, থিটাকে তখন বলা হয় মুখ্য আর্গুমেন্ট। তাহলে থিটাকে বলবো আমি মুখ্য আর্গুমেন্ট। ওকে, তোমাকে চেষ্টা করতে হবে সবসময় থিটাকে এর ভিতরে নিয়ে আসার, মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মাঝে। এখানে দেখো পাই প্লাস সামথিং, পাই প্লাস সামথিং মানে কি পাইয়ের থেকে একটু হলেও বেশি, যেহেতু এটা সূক্ষ্ম কোণ, পজিটিভ কোণ, রাইট? তাহলে পাই প্লাস সামথিং, তাহলে পায়ের থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কি হতে হবে, মুখ্য আর্গুমেন্টটা পায়ের থেকে ছোট হতে হবে। এখানে মাইনাস পাই প্লাস সামথিং, তাহলে মাইনাস পায়ের থেকে একটু বড়, তাহলে দেখো তো মাইনাস পায়ের থেকে বড় বোঝাচ্ছে কিনা। তাহলে এই আর্গুমেন্টটাকে বলবো আমরা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের জন্য মুখ্য আর্গুমেন্ট। আর একটা সাধারণ সংজ্ঞা দিচ্ছি আমি তোমাদেরকে, যদি কোনো আর্গুমেন্টের মান, এটাও তোমরা লিখে রাখো, এটাও তোমাদের কাজে লাগাবো আমি। মনে করো কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট এরকম 2n পাই প্লাস থিটা। ওকে, এটা কিন্তু আর্গুমেন্ট 2n পাই প্লাস থিটা। এই থিটা হতে হবে, এই থিটা হতে হবে মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল টু পাই। এই থিটার মান যদি এই ব্যবধির ভিতরে হয়, তখন এই থিটাকে বলা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, রাইট? এন্ড 2n পাইটা কি, তাহলে জোর পাই প্লাস সামথিং নিয়ে আসতে হবে, জোর পাই, 2n পাই মানে জোর পাই। ওকে, জোর পাই প্লাস সামথিং, এই প্লাস সামথিংটা যেন কত হয়, মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মাঝে থাকে, রাইট? যেমন দেখো আমি একটা জিনিস বুঝাই দিই তোমাদের, তবে বুঝবা। লিখো, একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট, এমনি বোঝানোর জন্য বলছি, একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট, একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট 100 পাই বাই 3, 100 পাই বাই 3। ঠিক আছে মোস্তাক? আমার প্রশ্ন, এর মুখ্য আর্গুমেন্ট কত? মুখ্য আর্গুমেন্ট কত, রাইট? একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট 100 পাই বাই 3, তাহলে মুখ্য আর্গুমেন্ট কত? তোমাকে আগেই বলেছি মুখ্য আর্গুমেন্ট মানে মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মাঝে থাকতে হবে, রাইট? এখন দেখো মোস্তাক, তাহলে 2n পাই প্লাস থিটা আকারে নিয়ে আসতে হবে, এবং থিটার মান হতে হবে মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মাঝে। 2n পাই মানে কি, জোর পাই, রাইট? তোমাকে বলতে হবে এই 100 পাই বাই 3 কে কিছু জোর পাই প্লাস সামথিং বা মাইনাস সামথিং আকারে লিখতে হবে, প্লাস সামথিং বা মাইনাস সামথিং। সেই সামথিংটা যেন অবশ্যই এর ভিতরে থাকে, রাইট? তো আমাকে বলতে হবে তোমাকে এই 100-কে 3 দ্বারা ভাগ করলে অনেক সুবিধা আছে, এটার জন্য তোমাদেরকে একটা টেকনিক বলি, হ্যাঁ, নিনজা টেকনিক। টেকনিকটা হচ্ছে এরকম যে 100 পাই বাই 3 কে ইকুয়াল টু জোর পাই লিখতে হবে, কিন্তু কি পাই লিখতে হবে, জোর পাই মানে শক্তি পাই, মানে জোর করে লিখতে হবে। 100-কে 3 দ্বারা ভাগ করে 33 পয়েন্ট সামথিং হয়, রাইট? এই 33 পয়েন্ট সামথিং এর কাছের জোড় সংখ্যা কি হবে, সবচেয়ে নিকটবর্তী জোড় সংখ্যা। 33 পয়েন্ট সামথিং এর সবচেয়ে কাছের জোড় সংখ্যা 34 নাকি 32? 33 পয়েন্ট সামথিং এর বড় একটা জোড় সংখ্যা আছে, ছোট একটা জোড় সংখ্যা আছে। ছোট জোড় সংখ্যাটা 32, বড় জোড় সংখ্যাটা 34, কিন্তু এই 33 পয়েন্ট সামথিং এর কাছের জোড় সংখ্যা কোনটা, সবচেয়ে নিকটবর্তী? আমার তো এটা ভাগ করলে 33.3 হয়, 3 3 3। তাহলে এর থেকে ছোট জোড় সংখ্যা 32, এর থেকে বড় জোড় সংখ্যা 34, তাহলে কোনটা বেশি কাছে?
এটা বেশি কাছে, যে জোড় সংখ্যাটা বেশি কাছের, তাহলে এখানে লিখবা 34 পাই। আমি কি বুঝাতে পারলাম? আবার বলছি, 100 পাইকে 3 দ্বারা ভাগ করে যেটা থাকবে সেটার নিকটবর্তী জোড় সংখ্যা নিতে হবে, সেটার নিকটবর্তী জোড় সংখ্যা নিতে হবে, রাইট? তার নিকটবর্তী জোড় সংখ্যা কত? 34 পাই। এইবারে এর সাথে এখানে একটা 3 তো নিবাই, কারণ তুমি তো লসাগু করে এই কাজটা করেছো আসলে। এবারে বলো 3 34 কত হয়? 3 34 হয় 102। এবারে 102 পাই থেকে 100 পাই বানানোর জন্য বিয়োগ করতে হবে না যোগ করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে -2 পাই বাই 3। দেখো 3 34 102 -2 পাই মানে 100 পাই বাই 3, ঠিক আছে কিনা বলো? এটা তাহলে জোড় পাই, এটার আকৃতি 2n পাই আকৃতির জোড় পাই। আর এইটা তাহলে প্লাস থিটা, তাহলে প্লাস থিটা, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? থিটার মান এখানে -2 পাই বাই 3। কি ক্লিয়ার? আর এটা মানে কি জানো? -120 ডিগ্রি, -120 ডিগ্রি। এবং এটা এই ব্যবধির ভিতরে আছে গো। কই মুখ্য আর্গুমেন্টের ব্যবধি কত ছিল? -180 থেকে +180, সেটার মধ্যে -120 আছে না? অবশ্যই আছে। আমি কি তোমাদেরকে এটা বুঝাইতে পারলাম মুখ্য আর্গুমেন্টটা? এ ভাই ভাবিরা, তোমরা কি বুঝতে পারেছো মুখ্য আর্গুমেন্টটা? তোমরা কি মুখ্য আর্গুমেন্ট বুঝতে পারেছো? তাহমিদুল ইসলাম আমি বলছে চখম জিনিস, চখম না রে, চখাম। মেহেদি হাসান বলছে 100 পাই ভাগ 5 থাকলে কি হতো? 100 পাই বাই 5 থাকলে এটা দিত না, তোমাকে সরাসরি 20 পাই দিত। 20 পাইয়ের মুখ্য আর্গুমেন্ট 0 রে পাগলা। 20 পাইয়ের সাথে কি প্লাস আকারে আছে? 0, তাহলে 0 হচ্ছে অ্যান্সার। পাগলা কথাকার হয়েছে। ওই মেহেদি হাসান বলছে বুঝলা যে 100 পাই বাই 5 থাকলে কি হতো? আরে ভাই 100 পাই বাই 5 থাকলে তো 20 পাই দেওয়া ভালো ছিল, তাই না? বলো কি ক্লিয়ার? ওকে, শতাব্দী ব্রহ্মা বুঝেছো। তাহলে তোমরা একটা করো তো দেখি, কয় খাম, চয় খাম না চ খাম? তোমরা একটা করো। একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট, একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট মনে করো এরকম যে 500 পাই ডিভাইডেড বাই 7, এর মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। করো তাড়াতাড়ি করো, এর মুখ্য আর্গুমেন্ট বের করো, মুখ্য আর্গুমেন্ট বের করো। আজকে অনেক পড়াবো গো তোমাদেরকে, অনেক নিয়ত করে নিয়ে এসছি, কারণ আর্গুমেন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে 100 পাই বাই 7 এটার মুখ্য আর্গুমেন্ট বের করো। তানজিম মাহমুদ বলছে 4 পাই বাই 3। মনিরা একটা সময় বলছে আমি বুঝিনি আমি কিভাবে করব। নাফিসা ইসলাম রিদি বলছে -4 পাই বাই 7। তানজিম মাহমুদ বলছে -4 পাই বাই 3। আমার সর্বপ্রথম কথা 3 তো হবেই না, ডেফিনেটলি 7 হবে, কিন্তু প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা জানি না। শিবব্রত নন্দে এটা -4 পাই বাই 7 দেখা যাক। মোস্তাক তুমি 500কে 7 দ্বারা ভাগ করো তো, 500কে 7 দ্বারা ভাগ করো। মনে রাখতার সময় তুমি একটু লাইনে থাকো, তোমাকে আমি বলছি 71 পয়েন্ট। তাহলে দেখো 500কে 7 দ্বারা ভাগ করলে 71 পয়েন্ট কত হয় মোস্তাক? এখন
এইটার ছোট একটা জোড় সংখ্যা তুমি বিবেচনা করবা, এটার বড় একটা জোড় সংখ্যা বিবেচনা করবা, রাইট? আমার প্রশ্ন, এইটার নিকটবর্তী জোড় সংখ্যা কোনটা? 72। এইটুকু যদি না বোঝো তাহলে তো সমস্যা। এটার নিকটবর্তী জোড় সংখ্যা 70, একটা 70 আছে, এর থেকে ছোট জোড় সংখ্যা, বড় জোড় সংখ্যা 72, কিন্তু নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী জোড় সংখ্যা কোনটা? 72। তাহলে আমি এখানে লিখবো 72 পাই। 72 পাইকে লিখে নেব। এবার যোগ বা বিয়োগ করতে হবে, এখানে সেটা নির্ভর করবে এখানে 7 × 72 করো মোস্তাক, 7 × 72 করো, 504। 504 হয়। 7 × 72 মানে 504। তোমার তো এখানে আছে 500 পাই, তাহলে মাইনাস কি করতে হবে বলো? 4 পাই। আর আমি তোমাদেরকে কি সংজ্ঞা দিয়েছি? 2n পাই প্লাস থিটা থাকলে এই থিটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। কি ঠিক কিনা বলো? তাহলে এখানে 2n পাই আকৃতির, প্লাস কত আছে? প্লাস কত আছে? -4 পাই/3। তাহলে এখানে দিস ইকাল টু এভাবে লিখবো আমি, 72 পাই প্লাস -4 পাই/7। তাহলে হোয়াট ইজ থিটা? -4 পাই/7। অতএব মুখ্য আর্গুমেন্ট ইকুয়াল টু -4 পাই/7। কি ক্লিয়ার? সোমা তুমি কি বুঝেছো আপু? মনে রাখতা সোমা? মাইশা, ফারজানা, মৌমিতা, আমার 10 পাই/7 আসলো, এটা পায়ের থেকে বড় হয়ে যায় আপু, তুমি 10 পাই/7 করলেই হবে না। ওকে, তুমি নিশ্চয় 70 দিয়ে করেছো, ও 70 দিয়ে করেছে। মাইশা, ফারজানা, মৌমিতা, তুমি 70 ধরে নিয়েছো, 70 ধরা যাবে না। ওকে, আর্গুমেন্টটা নির্দেশ করে এমনি ঘূর্ণন, যত পাকি দাও না কেন সেটা। আর মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে -π থেকে +π-এর মাঝে, রাইট? -π থেকে +π-এর মাঝে যে মানটা, সেটা মুখ্য আর্গুমেন্ট। ওকে, তাহলে কি ক্লিয়ার মোস্তাক? আমরা ওইদিকে থার্ড কোয়াড্রেন্ট বন্ধ করেছিলাম, তাই না? এবার ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা কিন্তু আজকের মূল ক্লাস এখনো শুরু করিনি, করব কিছুক্ষণ পরে। আগে ফোর্থ কোয়াড্রেন্টটা বুঝাইনি। কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটার সমস্যা হচ্ছে। এবার ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো, এই ফোর্থ কোয়াড্রেন্টটা একটা জটিল সংখ্যা অবস্থান করবে এখানে, রাইট? তাহলে মডুলাস নির্দেশক রেখা এটা, রাইট? তাহলে আর্গুমেন্ট হবে হয় এইটা, নয়তো বা জাস্ট এইটুকু। কি বলো? তাহলে এটাও থিটা, এটাও থিটা, আর এখানে থিটা মানে কিন্তু ফাই। এখান থেকে লম্ব টানলাম, এটুকু মডুলাস এক্স, এটুকু মডুলাস ওয়াই, এখানে থিটা মানে কিন্তু ফাই। ঠিক আছে? তাহলে এখানে ফাই মানে কিন্তু tan ইনভার্স y/x এর মডুলাস, রাইট? অতএব আমি যদি ঘড়ি কাটার বিপরীতে ঘুরি, তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু, ঘড়ি কাটার বিপরীতে ঘুরলে কি হবে মোস্তাক বলো তো? আমি যদি পুরো এক পাক ঘুরে যেতাম, পুরো এক পাক ঘুরলে 2 পাই ঘুরতাম, মানে 360 ডিগ্রি ঘুরতাম। কিন্তু আমি যদি পুরাটা ঘুরি তাহলে তো আমার হবে না, আমি তো চাই এইটুকু। তাহলে আবার এদিকে আবার ঘড়ি কাটার দিকে আবার ফাই পরিমাণ ঘুরতে হবে, তার মানে -5। তাহলে 2 পাই থেকে ফাই বাদ দিতে হবে। সো দিস ইকুয়াল টু 2 পাই -tan ইনভার্স y/x এর মডুলাস, এটা হবে। তাহলে এটা একটা আর্গুমেন্ট ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। অথবা আরো একটা আছে, এই যে থিটা মানে -5 ইকুয়াল টু -5, ঘড়ি কাটার দিকে জাস্ট একটু ঘুরে বসে থাকে গেলাম, তাহলে -5। দিস ইকুয়াল টু হোয়াট ইজ -5? -tan ইনভার্স y/x এর মডুলাস। তাহলে অতএব ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আরেকটা আর্গুমেন্ট পাইলাম, থিটা ইকুয়াল টু -tan y/x এর মডুলাস। তাহলে এটাও আর্গুমেন্ট, এটাও আর্গুমেন্ট, বাট এটা কিন্তু পায়ের থেকে বড়। এটা হচ্ছে পায়ের থেকে
বাট এটা কিন্তু মাইনাস পায়ের থেকে একটু বড়, ঠিক আছে, কিন্তু প্লাস পায়ের থেকে ছোট। তাহলে এটাকে বলবো আমরা মুখ্য কি আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে। তাহলে মোস্তাক আমরা কয়টা কোয়াড্রেন্টের ক্ষেত্রে শিখলাম বলো তো? 4টা কোয়াড্রেন্টের আর্গুমেন্ট শিখলাম। ওকে, তাহলে আমি আবার সিরিয়াল করে লিখতেছি, তোমরা এভাবেই লিখবা, আমি পড়াচ্ছি এটা আলাদা আলাদা করে, এবার সিরিয়াল লিখবো। ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, ফর ফার্স্ট কোয়াড্রেন্ট আর্গুমেন্ট হবে tan ইনভার্স y বাই x এর মডুলাস, রাইট। ফর সেকেন্ড কোয়াড্রেন্ট আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। হ্যাঁ, আটকে গেছে আবার কই রে ভাই? আটকে গেছে, আটকে গেছে, আটকে গেছে, এবার আবার ক্লিয়ার হয়ে গেছে। ভাই আমার আটকে গেল, আবার তো ক্লিয়ার হয়ে গেল দেখছি আমি। তোমার ওখানে দেখো মোস্তাক, তুমি কিসে চালাচ্ছ? হ্যাঁ, আরে আল্লাহু আকবার, কেন আটকে গেল রে ভাই? এইভাবে আটকালে তো ক্লাসের সমস্যা হয়ে যাবে। আমি তাহলে কিভাবে মনোযোগ আকর্ষণ করব? নাহিয়ান হাসান ভাই আটকে গেছে, আমিও আটকে আছি। দেখি আবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করি তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাও। এই করে আটকাস না রে। এবার তো মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেল মোস্তাক। না, আবার আটকে গেল। না, আবার তো আটকে গেল, আবার তো আটকে গেল। তাহলে এইভাবে ক্লাসে থাকাকালীন অবস্থায় এইভাবে যদি আটকায় তাহলে তার হবে না। দেখি এদেরকে লাইনে পাই নাকি। আটকে আছে, মোস্তাক দেখো তো আটকে আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম না। এখন ক্লিয়ার হলো, এখন ক্লিয়ার এসছে, যে ক্লিয়ার এসছে। ভাইয়া আপনি কোথায়? আমি এখানেই আছি। না আজকে থাক না ভাইয়া, আজকে পড়ালেখা করতে হবে। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার সিআইডি নাম্বার 27295। জি, প্রবলেম হচ্ছে আমি তো বিগত 4 এসছে। আছে আছে, হ্যাঁ এসছে।